হ্যাঁ, তাহলে টুডেস টপিক ইজ বিহেভিয়ার অফ রিয়াল গ্যাসেস। আমরা জানি যে আইডিয়াল বা পারফেক্ট গ্যাসগুলো সব বয়েলস ল এবং চার্লসের ল মেনে চলে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ফলো করে আন্ডার অল কন্ডিশনস। বাট রিয়াল গ্যাসেস লাইক যেগুলো আমরা সচরাচর জানি আর কি, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে ডিভিয়েশন দেয় পার্টিকুলারলি দুটো কন্ডিশনে। একটা হচ্ছে লো টেম্পারেচার আর একটা হচ্ছে হাই প্রেশার। ঠিক আছে? সো অ্যাট ভেরি লো প্রেশার, প্রেশারটা যখন খুব কম তখন কি হওয়ার কথা, ইন্টারমলিকিউলার ফোর্সেস আর ভেরি নেগলিজেবল। Therefore, at low pressures, all real gases obey the gas equation PV equals to nRT. আর একটা জিনিস আমরা শিখেছি ইন্টারনাল এনার্জি থার্মোডাইনামিক্স এর ফান্ডামেন্টালস থেকে, যে ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। কিন্তু রিয়াল গ্যাসেসের ক্ষেত্রে এখানে আরেকবার ডিভিয়েশন হলো, অনলি টেম্পারেচার নয়, তার সাথে প্রেশারেরও ফাংশন হতে হবে। আর এইটা মাথায় রাখতে হবে যে ইন রিয়াল সেন্স নো গ্যাস ইজ আইডিয়াল ইন নেচার। ওইটা আমরা ধরার সুবিধের জন্য, ফিজিক্স কষার সুবিধের জন্য আইডিয়াল গ্যাসের একটা কনসেপ্ট করেছি। বাট ইন রিয়াল সেন্স নো গ্যাস ইজ পারফেক্ট অর আইডিয়াল ইন নেচার। তাহলে নেক্সট তাহলে আমরা যাচ্ছি বিভিন্ন গ্যাসের যে নেচার হয়, চেঞ্জ অফ স্টেট, সেটাই। আচ্ছা, ছোট থেকে আমরা পড়ে এসেছি তিনটি পদার্থের দশা থাকে, সলিড, লিকুইড, গ্যাস। তার মধ্যে অর্ডারের বেসিসে কে কত অর্ডার্ড সেটা ছবি থেকেই বোঝা যাচ্ছে। সলিডস এর মধ্যে এখানে স্ট্রং বন্ড থাকে, তাই তো? সলিডস এর মধ্যে দেয়ার আর স্ট্রং বন্ডস আর ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, সেই জন্য যে কেউ বাইরে থেকে অত সহজে এটাকে ডিসোসিয়েট করা একটু ডিফিকাল্ট এই ক্ষেত্রে, কারণ দেয়ার আর ফিক্সড লোকেশন, ল্যাটিস প্যারামিটার সবগুলো অর্ডার দেখ। আর সলিডের থেকে লিকুইডটা কম্পারেটিভলি লেস অর্ডার্ড, সেই জন্য এর নির্দিষ্ট কোনো কি নেই, আকার বা আয়তন নেই। সলিডসের ক্ষেত্রে সবগুলোই আছে, ঠিক আছে? আর গ্যাসের ক্ষেত্রে লিকুইডের থেকেও কম, কারণ গ্যাস মলিকিউলগুলো আমার কোনো কন্ট্রোল নেই। তাহলে মলিকিউলস ইন এ লিকুইড have random motions. The average kinetic energy of the molecules depends upon the temperature, 3/2 kT. The molecules held together to occupy a particular volume due to intermolecular attraction. এই যে সংঘবদ্ধ অবস্থায় আছে, এটার জন্য দায়ী হচ্ছে এই, এগুলো যদি আমি আয়ন ধরি, NaCl স্ট্রাকচার সাপোজ, এগুলো Na প্লাস একটা Cl মাইনাস এইরকম থাকে না, মাঝেও একটা থাকে বিসিসি, এফসিসি, ল্যাটিস পড়বো আমরা থার্ড ইয়ারে সলিড স্টেট ফিজিক্সে। বিভিন্ন ক্রিস্টাল স্ট্রাকচারের বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট হয়। ধরে নেওয়া হয় এগুলো যদি আয়ন হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ আয়ন, তাহলে তাদের মধ্যে একটা ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন বা রিপালশনের জন্য আমার সলিডগুলো একটা সুসংবদ্ধ শেপ আছে। আচ্ছা, এরপরে এই সলিড, লিকুইড, গ্যাস বাইরেও আরেকটা পদার্থের দশা আছে, যেটা দ্যাট ইজ কল্ড প্লাজমা। বা আয়োনাইজড অবস্থায় যখন থাকে তখন কমপ্লিটলি পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রন এবং প্রোটন এই অবস্থায় ভেঙে যায়। এই পদার্থের এই দশাটা কোথায় দেখা যায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন সান, ভেরি হাই টেম্পারেচার। তাহলে the molecules of the liquid which are in the state of constant random motion collide with each other resulting in exchange of kinetic energies. একে অপরের সাথে কোলাইড করলে অবশ্যই যদি ইনইলাস্টিক কলিশন হয় তাহলে এনার্জি ট্রান্সফার ইজ পসিবল। So there exists the possibility of a particular molecule in the vicinity of water air surface. জল আর বায়ু এই দুটো ধর পাশাপাশি আছে। Consider water kept in a tray
and exposed to the atmosphere. ঠিক আছে, generally the atmosphere is not saturated with water vapors. এইবার যেটা বললাম, the molecules of the liquid which are in the state of constant random motion collide with each other, resulting in exchange of kinetic energies. Thus there exists the possibility of a particular molecule in the vicinity of water air interface. মানে জল আর বাইরের যে বাতাস আছে তার ইন্টারফেসে, মানে এই দুটোর যে বাউন্ডারি আছে, মানে ওয়াটার লেভেলটা যেখানে তো শেষ হয়েছে ওখান থেকেই আমার নর্মাল অ্যাটমসফিয়ার আছে, তাহলে এই ইন্টারফেসের মধ্যে কি আছে, there exists the possibility of a particular molecule in the vicinity of water air interface acquiring sufficiently high kinetic energy. This energy of the molecule may be high enough to enable the molecule to break away from the forces of attraction of the surrounding molecules. So in fact, a molecule on the interface experience minimum forces of attraction. Such a molecule flies off into vapor phase. কিছু কিছু ক্ষেত্রে লিকুইড আর এই বায়ুর সংস্পর্শের কিছু মলিকিউল আমার ভেপার হিসেবে এক্সিস্ট করতে পারে, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে, যদি আমার বায়ুতে স্যাচুরেটেড অবস্থায় না থাকে। যেমন আমাদের বাতাসে সবসময় কলকাতার হিউমিডিটি দেখবি অনেক হাই থাকে, মানে বর্ষা ছাড়াও কলকাতার অলওয়েজ হিউমিডিটি খুব হাই থাকে, তার মানে there is always possibility of a vaporization. So when this molecule leaves the liquid, এই লিকুইড থেকে যখন ওয়াটার ভেপার হয়ে চলে যাচ্ছে বায়ুতে, the mean kinetic energy of the remaining liquid molecules decreases and there is fall in temperature. This explains cooling caused by evaporation, and some vapor molecules in the atmosphere also coalesce and get absorbed by the water surface. This is called condensation. তাহলে দুটো প্রক্রিয়া নিরন্তর চলছে, একটা হচ্ছে ভেপারাইজেশন আর একটা হচ্ছে কন্ডেনসেশন। এই যে তিনটে অবস্থা যদি কনসিডার করিস, সলিড থেকে গ্যাস লিকুইড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আইস আছে, মেল্ট করলে লিকুইড হবে, লিকুইডকে ফ্রিজ করলে সলিড হবে। লিকুইড আছে, এটাকে 100-তে ইভাপোরেট করলে গ্যাস হবে, গ্যাসকে আবার কনডেন্স করলে লিকুইড চলে আসবে, গ্যাসকে ডিপোজিশন করলে ডিরেক্টলি সলিড হবে, আবার সলিডকে সাবলিমেশন করলে গ্যাস হবে। তাহলে এই 6টা প্রক্রিয়া কনস্ট্যান্ট, অনবরত, ডিপেন্ডিং আপন দ্য প্রেশার অ্যান্ড টেম্পারেচার অফ দ্য সিস্টেম চলতে পারে। ঠিক আছে, মেইনলি হচ্ছে ইভাপোরেশন অ্যান্ড কন্ডেনসেশন। সো ইভাপোরেশন অ্যান্ড কন্ডেনসেশন কন্টিনিউ simultaneously, but rate of evaporation is higher than the rate of condensation. কারণ একটু উষ্ণতা হলেই তোর যে কোনো ওয়াটার বডি থেকে বা সারফেস থেকে ইভাপোরেট করে বাতাসে চলে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ। সো ইফ ওয়াটার ইজ হিটেড, তাহলে কি হবে? If the liquid is heated and if the rise in temperature of the liquid is more than the cooling caused by evaporation, the temperature of the liquid increases in addition to the increase in the rate of evaporation. So a stage will naturally come when the rate of heat supply is exactly equal to the energy needed for evaporation. So at this stage, evaporation takes place without change in temperature. This is called boiling. This is called boiling of a liquid. So at the boiling point, the molecules are pulled further apart and their positions are no longer restricted to the space occupied by the liquid. This explains the change of state from liquid to gas and gas to vapor. The amount of work done in pulling the molecules apart measures the latent heat of vaporization. Latent heat এর কনসেপ্ট আমরা ক্লাস 12 এ পড়েছি, কখন আসে?
যখন স্টেট চেঞ্জ হওয়ার সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফ আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য, দুটো আলাদা ফেজে আছে। হ্যাঁ, না না, আলাদা স্থিতি আছে ওটা না। এই তো এই লেটেন্ট হিটেরই তো শুধু পার্থক্য, দুটোই টেম্পারেচার এক, হ্যাঁ, কিন্তু একটা ওই লেটেন্ট হিটটা যতক্ষণ ওই 80 ক্যালোরি না বর্জন করতে না পারবে ও জল হতে হ্যাঁ, পারবে না। সেই জন্য বলেছে the amount of work done in pulling the molecules apart measures the latent heat of vaporization. So at the boiling point, the heat supplied to the liquid is used up only in pulling the molecules apart against the forces of intermolecular attraction, and hence no rise in temperature of the liquid is noticed till the whole of the liquid is changed to the gaseous state. Therefore, 1 cc কেউ জল নিয়ে যদি শুরু করে, when converted to steam occupies a volume of 1600 cc. 1 cc of water when converted to steam occupies a volume of 1600 cc. তার মানে this means that the mean intermolecular distance is approximately 11.7 times more. 11.7 times more. কেন বলেছে এটা? কিউব রুট অফ 1600 ইকুয়ালস টু হচ্ছে আমার কিউব রুট অফ 1600 equals to 11.7. So this means that there are the mean intermolecular distance is approximately 11.7 times more in a gas than the corresponding liquid. তো এখানে কিছু গল্প কথা আছে, লোক নিজে পড়ে পড়েই বুঝে নিতে পারবি, নতুন কিছু নেই। আরেকটা আছে হচ্ছে কন্টিনিউইটি অফ স্টেট। আরেকটা আছে কন্টিনিউইটি অফ স্টেট। এগুলো তো মোটামুটি বললাম। আচ্ছা, আইডিয়াল গ্যাস আর রিয়াল গ্যাসের পার্থক্য পরের পেজেও আছে। এখানে ইন্টারমলিকুলার ফোর্সেস গুলো খুব ডাইলুট, মানে সাফিসিয়েন্টলি ডাইলুট হলে সেটা আইডিয়াল গ্যাস, আর যদি রিপালশন অ্যাট্রাকশন থাকে সেগুলো হচ্ছে রিয়াল গ্যাস। একটা ওবে করে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আর ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, ইন্টারনাল এনার্জি। রিয়াল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, কন্টিনিউইটি অফ স্টেটটা কি? একটা পদার্থ তিনটে স্টেটেই থাকতে পারে, সলিড, লিকুইড, গ্যাস। ফর এ লং টাইম এটা ভাবা হতো যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো হচ্ছে অনলি গ্যাসিয়াস ফর্মেই থাকতে পারে, and liquid আর gaseous stated are non-continuous and are distinctly separate from one another. But এই কন্ডিশনে একমাত্র এই যে হাই প্রেসার and low temperature, there is a marked difference from the Boyle's law. এখানেই প্রথম Boyle's law ডিভিয়েট হলো গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, হাই প্রেসার and low temperature। কেন? হাই প্রেসারে কি হওয়ার কথা? যখন একটা পিস্টনের মধ্যে আগে এইখানে ছিল পিস্টনটা, তুই পরবর্তী যা অ্যামাউন্ট অফ গ্যাস ছিল পরবর্তী কেসে তুই পিস্টনটাকে ঠেলে এখানে নিয়ে এসছিস, তাহলে তোর গ্যাস মলিকিউল গুলো কম ভলিউমের মধ্যে কম্প্রেসড অবস্থায় এখানে চলে এসছে। তাহলে ফিজিক্যালি কি চেঞ্জ হলো? আয়তনটা, ভলিউমটা চেঞ্জ হয়ে গেল গ্যাস মলিকিউলস। অ্যাট হাই প্রেসার দ্য মলিকিউলস অফ এ গ্যাস কাছাকাছি চলে এলো। আগে যদি এরকম ডাইলুট অবস্থায় দূরে দূরে থাকতে পারে, তাহলে এখানে কাম ক্লোজ টু ইচ আদার and the forces of intermolecular attraction becomes appreciable. এখানে যদি কম্পারেটিভলি দূরে দূরে থাকে তাহলে সেই রকম আমার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হবে না, কিন্তু যখনই আমি প্রেসার বাড়াবো তখনই কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটাকে আমি নেগলেক্ট করতে পারবো না।
So the distance between two gas molecules becomes so small that it is comparable to or equal to those of the corresponding liquid. তার মানে ধরে নেওয়া হয় এখানে এটা লিকুইড ফর্মে আছে, সেই জন্য এই কন্ডিশনটাকে বলে গ্যাস গেটস লিকুইফাইড। আমাদের গ্যাস সিলিন্ডারের মধ্যে কি থাকে? লিকুইড অবস্থায় আছে, লিকুইফাইড, লিকুইড। লিকুইফাইড থাকে। তাহলে এই ক্ষেত্রে বলা হয় যে গ্যাস গেটস লিকুইফাইড। আচ্ছা, ইফ দ্য আইস ইজ হিটেড কি হবে? ইফ দ্য আইস ইজ হিটেড কি হবে? তাহলে এইটা বললাম আমি হাই প্রেসারে এই অবস্থা হয়, এবার লো টেম্পারেচারে কেন ডিভিয়েট করছে কন্টিনিউইটি অফ স্টেট সেটাও দেখতে হবে। ইফ দ্য আইস ইজ হিটেড তাহলে কি হবে? মলিকিউল গুলো কম মুভ করবে না বেশি মুভ করবে? বেশি মুভ বেশি করবে, মুভ করবে। বেশি মুভ করবে, একা উপর থেকে ছড়িয়ে যাবে। কারণ ওয়াটার হয়ে যাচ্ছে, কারণ এই অবস্থায় আগে সলিড অবস্থায় ছিল। দেন if heated its molecule become more free to move and acquires a liquid state, that is water. Further heat করলে কি হবে? আরো হিট করলে গ্যাসিয়াস হয়ে যাবে। মানে ইন্টারমলিকুলার ফোর্সেস কি হবে? কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। কমে যাবে, কমে যাবে। কমে যাবে। So small that at a particular temperature the water gets converted in gaseous or vapor state. তাহলে এইটাকে যদি আমি একটা প্লট করি, এদিকে টেম্পারেচার আর এদিকে প্রেসার, তাহলে এইরকম একটা প্লট পাবো। এইরকম একটা বাউন্ডারি, এই দিকটা হচ্ছে আইস লিকুইড, এই পাশটা হচ্ছে ভেপার। তাহলে মেল্টিং পয়েন্ট তোর সামহাট এইটা হচ্ছে জিরো, যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে জিরো। এটা সাপোজ -20, এটা 100 অব্দি আছে, তাহলে জিরো এইখানটা হচ্ছে, এই যে ক্রসটা এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট। এই জায়গাটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এই প্রসেসটাকে যদি আমি উল্টো করি, দ্য রিভার্স প্রসেস ইজ অলসো পসিবল। কখন? by withdrawing heat continuously. Reverse process is also possible by withdrawing heat continuously. Thus all the three states of matter are continuous. আমি যে কোনো একটা ফেজ থেকে কন্টিনিউয়াসলি অন্য ফেজে এই লাইন বরাবর যেতে পারছি, কোনো ডিসক্রিট ফেজ ট্রান্সফরমেশন নেই। All the three states of matter are continuous. In other words, solid, liquid and gaseous states are the three different stages of a continuous phenomena. সেই জন্য কন্টিনিউইটি অফ স্টেট বলে। আচ্ছা, এই ডিফারেন্সটা দেখে নিন, ডিফারেন্স বিটুইন আইডিয়াল এন্ড রিয়াল গ্যাস। অল কন্ডিশন টেম্পারেচার এন্ড প্রেসারে কাজ করে, এইটা অনলি লো প্রেসার এন্ড হাই টেম্পারেচারে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। Volume occupied by the molecules is negligible as compared to the total volume. Volume occupied by the molecule is not negligible. The force of attraction among the molecules are negligible. The force of attraction are not negligible at all temperature and pressure. Obeys the ideal gas equation P equals to nRT. Obeys the Van der Waals equation. এটা এখনো আসেনি, যাবো। P plus A by V square n minus V minus NB is equals to nRT. উল্টো আছে, এন এ স্কোয়ার হবে, এন স্কোয়ার না, এন এ স্কোয়ার। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে অ্যান্ড্রিউস এক্সপেরিমেন্ট অন কার্বন ডাই অক্সাইড। এটা কিছুই না, আইসোথার্মা আঁকার জন্য ও এই এক্সপেরিমেন্টটা করেছিল কার্বন ডাই অক্সাইড আর এয়ারের ওপর। কি করেছিল? ছবিতে যেরকম দেখতে পাচ্ছিস, এই
অ্যাপারেটাস, এটাই হচ্ছে অ্যান্ড্রি ইউজ করেছিল টু স্টাডি দ্য আইসোথার্মালস অফ কার্বন ডাই অক্সাইড অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। আইসোথার্মাল মানে কি ডায়াগ্রাম? পিভি। PV diagram at different temperature. So the apparatus consists of two similar glass tubes A and B. কোনগুলো A B? এই যে এইটা একটা, এইটা একটা। Two similar glass tubes A and B. এই যে ভেতরে মার্কারি ফিল করা আছে। Having thick capillary tubes at the top, এই যে উপরে, and bulbs in the middle. Initially in tube A, pure dry air is passed for a long time and then sealed at both the ends. Similarly, in tube B, carbon dioxide is passed for a long time, nearly 24 hours, and then both the ends are sealed. Seal মানে এই এন্ডটাতে সিল করা হয়েছে। The lower ends of both the tubes are immersed in mercury. মার্কারিতে ডুবানো হলে ক্যাপিলারি মেথড অনুযায়ী কিছু মার্কারি এখানে প্রবেশ করবে। A small pellet of mercury is drawn in both the tubes by alternately heating the cooling tubes. So both the tubes are fixed in H-shaped copper vessel having the steel stoppers. এইখানে এই যে স্টিল কেসের স্টপার আছে। The vessel is filled with water. বাইরেটা ওয়াটার আছে, এই যে এই পারদের বাইরে এই পুরো জায়গাটায় ওয়াটার আছে। তাহলে by screwing in the plunger, the water is compressed and the pressure is transmitted to the enclosed gases. Pressures of the order of 400 atmosphere can thus be applied. Since the pressure of air in A and CO2 in B এই দিকটায় টেস্ট গ্যাস আছে, জেনারেলি সেটা এয়ার, এইদিকে কন্ট্রোল গ্যাস আছে যে এখানে সেটা CO2, এইদিকে নর্মাল এয়ার আছে, এই ওপরে CO2 আছে। তাহলে সিন্স দ্য প্রেসার অফ এয়ার ইন A and CO2 in B are the same, from the volume of air in A, pressure of carbon dioxide can be calculated assuming air to obey Boyle's law. So the volume of carbon dioxide is read from tube B. এইখান থেকে আমি কি ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে সেটা বের করতে পারবো। As it is calibrated to read the volume directly, both the tubes are surrounded by water baths and air is kept at constant temperature. The temperature of carbon dioxide could be maintained at any desired temperature between 0 degree to 100 degree centigrade. So in Andrew's actual experiments, isothermals are drawn at temperature, কিছু particular temperature যেমন 13.1, 21.5, আমরা যেমন তো থার্মালের এক্সপেরিমেন্ট হলোই না, যে বিভিন্ন ইন্টারভাল পরপর টেম্পারেচার নিয়ে ও সেরকম করেছিল 13.1, 21.5, 31.1, 21.5, 35.5, 48.1 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা আইসোথার্ম আঁকলো, একে এইরকম একটা গ্রাফ পেল। এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আইসোথার্মালস অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড এয়ার। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই মাথাগুলো। আচ্ছা, আইসোথার্মাল থেকে আমি কি জানতে পারছি? একদম কম যেগুলো সেগুলো হচ্ছে এইরকম চেয়ারের মতো হচ্ছিল গ্রাফগুলো, এইরকম শার্প নামছে, এই হচ্ছে এই নেমে যাচ্ছে, মানে এইরকম সোজা যতক্ষণ এইখানে আছে ও এই অ্যাক্সিসের, মানে কি অ্যাক্সিস এটা, পি অ্যাক্সিসের প্যারালালি নামবে, তারপরে ভি অ্যাক্সিসের প্যারালালি গেল, তারপরে আইসোথার্মাল গুলো যেরকম হয় সেই রকম নামবে। যত টেম্পারেচার আমি উপরের দিকে বাড়াচ্ছি এই চেয়ারের কন্ডিশনটা তত নেগলিফাইড হচ্ছে।
তারপরেরটা একটু কম্পারেটিভলি কম, সিবির দূরত্বটা কম্পারেটিভলি কম হয়ে গেল, তারপরেরটা এরকম মাপতে শুরু করলো। ঠিক আছে, তাহলে এবি যে পোর্শনটা আছে, পয়েন্ট দিয়ে দেখানো আছে এবি, এটা কি রিপ্রেজেন্ট করছে? দ্য গ্যাসিয়াস স্টেটস অফ কার্বন ডাইঅক্সাইড আপ টু পয়েন্ট বি। ইট ওবেজ বয়েলস ল ফ্রম বি টু সি। বি টু সি ওবেজ বয়েলস ল, কারণ কি ভলিউম চেঞ্জ করছি কিন্তু কি একই থাকছে, প্রেসার একই থাকছে। প্রেশার রেখে যাচ্ছে। Volume decreases suddenly, enormous decrease and slight increase in pressure. The portion BC represents the change of carbon dioxide from the gaseous to the liquid state. At C, the gas has been liquefied completely. The portion CD যেখান থেকে উঠে গিয়েছে সেটা হচ্ছে represents the liquid state of carbon dioxide. তাহলে AB টা হচ্ছে gaseous states of carbon dioxide, B to C টা হচ্ছে obeys Boyle's law, মানে রিপ্রেজেন্টস দ্য চেঞ্জ অফ, বিসিটাই হচ্ছে তো ফেজ ট্রানজিশন হচ্ছে, গ্যাসিয়াস ফেজ থেকে লিকুইড ফেজে যাচ্ছে। একটু ওয়েট কর। এই করে করে টেম্পারেচার গুলো যদি একটু বাড়াই, তার উপরের আইসোথার্মটা 21 ডিগ্রিটা আমি ব্যাখ্যা করলাম, 31 ডিগ্রিটা ভাব, ওই বিসি টা কিন্তু কমে গিয়েছে। তার মানে কাপটা অলমোস্ট সিমিলার, কিন্তু দ্য হরাইজন্টাল পোর্শন বিসি হ্যাজ ডিক্রিজ ফার্দার টু অলমোস্ট একটা পয়েন্ট, সেখানেও আবার একটা কার্ভেচারের মতো হয়ে গিয়েছে, তাই তো? তাহলে হরাইজন্টাল পোর্শন ইজ জাস্ট ভ্যানিশড। তো এইরকম একটা কন্ডিশন কে বলে ক্রিটিক্যাল আইসোথার্ম, কারণ ওইখানে অলমোস্ট ওই ট্রানজিশন টেম্পারেচারে চলে এসছে। এই জন্য দেখি টিসি দেখ সবগুলোতে ক্রিটিক্যাল বলা আছে, ওই আইসোথার্মটাকে বলে ক্রিটিক্যাল আইসোথার্মাল ফর কার্বন ডাইঅক্সাইড। and above that temperature the horizontal portion does not appear at all and the gas obeys Boyle's law from one end to the other. These isothermals are similar to the isothermals for air. এয়ার এর জন্য যেরকম হয় কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সেরকমই। তাহলে for carbon dioxide the critical isothermal divides into two regions. Above the critical isothermal, that is the carbon dioxide gas cannot be liquefied howsoever large the applied pressure may be. Below the critical isotherm, carbon dioxide gas can be liquefied by the application of pressure alone. So the এই যে নিচের যে এই যে একটা প্যারাবোলা মতো যে আঁকা হয়েছে লোকাস দিয়ে, এই সি, এই ক্রিটিক্যাল পয়েন্ট আর বি দিয়ে যে একটা প্যারাবোলার মতো আঁকা হয়েছে, ডটেড কার্ভ যেটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করছে? যার হাইয়েস্ট পয়েন্টটা কি আছে? ক্রিটিক্যাল পয়েন্ট। এই যেখানে ক্রিটিক্যাল পয়েন্ট লেখা আছে, হ্যাঁ, দ্য হাইয়েস্ট পয়েন্ট, ওইটাকে যদি আমি পি বলি, পি ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট and the temperature is 31.1 degree centigrade for the isothermal is called the critical temperature. Is called the critical temperature. সবকিছু এখানে লেখা আছে, পড়ে নিবি, ওদের বই নেই সেজন্য আমি লিখে রেখেছিলাম, সবকিছু এখানে লেখা আছে। তাহলে আরেকবার গ্রাফটা ব্যাখ্যা কর। বল কাপটা কি বোঝালো তোরা, বল নিজেদের মতো। আরে
আর স্যার যখন টেম্পারেচারটা আরো বাড়ছিল, মানে আরো উপরের দিকের কার্ভ গুলো, ওগুলোতে তো কিছুই থাকছিল না, জাস্ট মানে কোনো হরাইজন্টাল পোর্শনও নেই, কোনো ভার্টিক্যাল পোর্শনও নেই। না, ওইটা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে কি হলো আর নিচে কি হলো সেটাই তো আসল। নিচে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে। এখানে আরো ছবিটা ভালো মতো আছে, সেটা দেখ। হলুদ পোর্শনটা কিন্তু কোনো রিয়াল কিছু নয়, ওটা হচ্ছে ওই লোকাস গুলো দিয়ে একটা আঁকা হয়েছে। হুম, তাহলে ক্রিটিক্যাল আইসোথার্মের নিচে পর্যন্ত আমি, নিচের যে টেম্পারেচার গুলো আছে সেখানে আমি 2-3টে ফেজ পাচ্ছিলাম। একটা কমপ্লিটলি গ্যাসিয়াস, একটা কমপ্লিটলি লিকুইফাইড, আর একটা হচ্ছে যেই জায়গাটার জন্য ট্রানজিশন হচ্ছে, যেই অ্যালং যেই লাইন তোর প্রেশারটা কনস্ট্যান্ট থাকছে ভলিউম কমালেও, তাহলে সেই অঞ্চলে সেই রিজিয়নে আমি গ্যাসকে লিকুইফাই করতে পারছিলাম। কিন্তু আমি যদি টিসি পেরিয়ে যাই তাহলে কিন্তু যতই তুই প্রেশার ইউজ কর না কেন গ্যাস লিকুইফাইড হবে না। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই ক্রিটিক্যাল আইসোথার্মটা পাওয়া যায় হচ্ছে মাত্র 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডিপেন্ডিং আপন দ্যাট 3 ক্রিটিক্যাল কনস্ট্যান্টস ক্যান বি ডিফাইন্ড। আমি বলবো না, তোরাই বলবি। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা কাকে বলবো? ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা কাকে বলবো তাহলে? তিনটে জিনিস সেখান থেকে ড্র করা গেল। একটা হচ্ছে ক্রিটিক্যাল আইসোথার্ম, তাহলে সেখান থেকেই আসছে এই পয়েন্টে যে টেম্পারেচারটা মানে 31 ডিগ্রিটা, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে সেটার ডেফিনেশনটা কি দেবো, কিভাবে দেবো? Uh, the temperature above which a gas cannot be liquefied. It is defined as the maximum temperature at which a gas can be liquefied by the increase of pressure alone, and above this temperature the gas cannot be liquefied howsoever large the applied pressure may be. দুটোই লিখতে হবে, একটা হচ্ছে হাইয়েস্ট, সেইখানেই লিকুইফাই হবে, আরেকটা হচ্ছে এর ওপরে যত প্রেসারই দিই না কেন কোনো লিকুইফাইড হবে না। ঠিক আছে, এগুলোকে ক্রিটিক্যাল কনস্ট্যান্টস বলে। তাহলে অনেক বল, ক্রিটিক্যাল প্রেসারকে কিভাবে ডিফাইন করব? ক্রিটিক্যাল প্রেসারকে কিভাবে ডিফাইন করব? যে যে নির্দিষ্ট প্রেসারের উপরে গেলে গ্যাস, না না, প্রেসারের উপরে নয়, যেই প্রেসারটা নেসেসারি টু লিকুইফাই the vapor. a gas at হাইয়েস্ট। এই অবধি তো আমি লিকুইফাই করতে পারছি, এর ওপরে গুলো পাচ্ছি না। হ্যাঁ, তাহলে the pressure necessary to liquefy a gas at critical temperature at critical temperature. is called critical pressure. আর কে আছে? বাকিরা তো কেউ রেসপন্সই করে না। এই কে আছিস? স্নেহা আছিস? স্নেহা, শিল্পী, হ্যাঁ স্যার। তাহলে বল যে ক্রিটিক্যাল ভলিউমকে কিভাবে ডিফাইন করব? ক্রিটিক্যাল ভলিউম, এই যে এইটা যদি টিসি হয় তাহলে এই আইসোথার্মের উপরে এই প্রেসারটাই হচ্ছে পিসি, আর এর করেসপন্ডিং এইটাই হচ্ছে ভিসি। তো ডেফিনিশনটা কি হবে?
গ্যাসের ভরটা যদি আমি প্রেসার বা টেম্পারেচার গুলো কিভাবে ডিফাইন করছিলাম শুনেছিস? একটু আগে যে বললাম কিভাবে করছিলাম। ওই মানে ওই যে ক্রিটিক্যাল প্রেসারটা তো ছিল ওই যে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর করে। দীপান্বিতা ঘোষাল আছিস? দীপান্বিতা, আচ্ছা তাহলে ইট ইজ দ্য ভলিউম হুইচ unit mass of a gas occupies at critical temperature and critical pressure. এই দুটো যদি ডিফাইন করে দিই তাহলে বাকিটা ডিফাইন করা খুব ইজি। যদি টিসি আর পিসি ডিফাইন করে দিই তাহলে কেউ যদি বলে অ্যাট টিসি আর পিসি তে করেসপন্ডিং ভলিউমটাই ক্রিটিক্যাল ভলিউম তাহলেও হবে। তাহলে টু বি প্রিসাইজ ইট ইজ দ্য ভলিউম which unit mass of a gas occupies at the critical temperature and critical pressure. So these three quantity TC, PC and VC are called critical constants of a gas. These স্যার three এখানে quantity TC, PC and VC are called critical constants of a gas. হ্যাঁ, ইউনিট মাস কথাটা কেন আসছে? পার ইউনিট মাস না হলে তো ভলিউমের কোনো মানে থাকে না। হ্যাঁ, বাট এখানে তো বলাই যেত যে যে ভলিউমটা নিডেড টু লিকুইফাই a gas at critical temperature at critical pressure. এখানে কেন বলেছে সেটা নাও হতে পারতো ইউনিট মাস, তাই না? কারণ এখানে তো একটা ফিক্সড ভলিউমের কার্বন ডাই অক্সাইড আছে। আচ্ছা দেখছি আমি ব্যাখ্যাটা। আচ্ছা তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটা আমি কিভাবে ডিফাইন করছি? ইট ইজ দ্য পয়েন্ট অন দ্য আইসোথার্মাল ফর দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যাট হুইচ the change of state from the gaseous state to the liquid state takes place under constant values of PC and VC. Constant values of PC and VC. তাহলে বয়েল টেম্পারেচার দিয়ে একটা ক্যালকুলেশন কর। বয়েল টেম্পারেচার আমি কিভাবে বের করব? boil temperature TB. তার আগে আমাদের জানতে হবে যে বয়েলস লকে মডিফাই করার অনেক চেষ্টা হয়েছিল PV equals to RT কে। তো based on the experimental results of Andrew, Amagat and Holborn, Kemarling-Ons suggested all real gases at high pressure and at constant temperature an empirical relation can be followed. সেটা হচ্ছে PV is equals to A plus BP plus CP square plus DP cube, এরকম একটা এম্পিরিক্যাল ফর্মুলা ডিফাইন করা হয়েছে। ফর্মুলাটা একটা কিসের মতো বলতো? থার্মোডাইনামিক্স বাদেও এই টাইপের ফর্মুলা পাওয়া যায় একটা। সেটা হচ্ছে PV is equals to A plus BP plus CP square plus DP cube, এরকম একটা এম্পিরিক্যাল ফর্মুলা ডিফাইন করা হয়েছিল। ফর্মুলাটা একটা কিসের মতো বলতো? থার্মোডাইনামিক্স বাদেও এই টাইপের ফর্মুলা পাওয়া যায় একটা।
যেখানে ওইরকম কনস্ট্যান্ট দিয়ে শুরু হয় আর অন্য একটা প্যারামিটারের সাথে এরকম এক্সপোনেনশিয়াল হারে বাড়ে। হারমোনিক মোশনে হ্যাঁ, হারমোনিক মোশনে হায়ার টার্ম গুলো বাদ দিলে ফার্স্ট এর যেটা পড়ে থাকে সেটাকে সিম্পল হারমোনিক বলে। না না না, হিটেরই। তোরা ফার্স্ট ইয়ারে করেওছিস না? তোরা স্টিফান্স ল করেছিস ফার্স্ট ইয়ারে? না না, ও, ফার্স্ট ইয়ারে হিট ছিল পুরোনো না। ফার্স্ট ইয়ারে ওটা ছিল, ভুলে গেছি। সেমেস্টার সিস্টেমে এই থার্মাল ফিজিক্স এর মধ্যে ছিল। ওটা তো 2d4 এ থাকে। মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ করে? মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ করে? মনে নেই? বাড়ে তো বোধহয় স্যার। হ্যাঁ, RT is equals to পড়েছিস তুই? RT is equals to R0 plus alpha t plus beta t square। মনে পড়েছে? আচ্ছা, যাকগে। তাহলে এইটা হচ্ছে পিভি ভার্সেস পি যদি কেউ প্লট করতে চায় তাহলে সেক্ষেত্রেও ক্রিটিক্যাল পয়েন্ট এবং বয়েল টেম্পারেচারকে ইনকর্পোরেট করে একটা প্লট করতে পারি। আর সেইটাই যদি ফিট করানো যায় তাহলে একটা এম্পেরিক্যাল রিলেশন, মানে এক্সপেরিমেন্টাল পয়েন্টগুলোকে বসিয়ে যদি আমি কোনো থিওরিটিক্যাল ফর্মুলা ডিরাইভ করতে চাই, সেগুলোকে এম্পেরিক্যাল রিলেশন বলে। কোনো ফিক্সড এভিডেন্স নেই কিভাবে এসছে ফর্মুলাটা, যেখানে এ বি সি ডি এগুলোকে আর কনস্ট্যান্টস ফর এ গিভেন টেম্পারেচার ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য গ্যাস অ্যান্ড আর কল্ড ভিরিয়াল কোফিসিয়েন্টস। কি বলে এগুলোকে? virial coefficients A, B, C, D. A is called the first virial coefficient, B the second virial coefficient, C third, and so on and so forth. আর এই কোফিসিয়েন্ট গুলো ডিক্রিজিং অর্ডারে কমতে থাকে, অর্থাৎ এটা হচ্ছে বি এর থেকে বড়, এটা আবার সি এর থেকে বড়, সেটা আবার ডি এর থেকে। কিন্তু দ্য রেশিও বি বাই এ is at the order of 10 to the power minus 3, C by এটা হচ্ছে at the order of 10 to the power minus 5, এরকম, ঠিক আছে? আর A is simply equal to RT when P tending to 0. P টা যদি tending to 0 হয় তাহলে এটা RT হয়ে যাবে, কারণ PV equals to RT. So the second and the third and fourth terms becomes negligible in comparison to first at very low pressure, and then gases obey Boyle's law accurately. So lower the pressure, higher is the degree of accuracy. বুঝা যাচ্ছে? হ্যাঁ, At very low pressure and then gases obey Boyle's law accurately, lower the pressure, higher is the degree of accuracy. তাহলে এইটা যদি জেনে যাই তাহলে এই এর বেসিসে আমি বয়েলস টেম্পারেচারটা বের করতে পারবো। কোনটা সেটা? দ্য কোফিসিয়েন্ট বি, মানে সেকেন্ড কোফিসিয়েন্টটা, সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট হ্যাজ এ স্পেশাল ইম্পর্টেন্স। কেন? ফর অল গ্যাসেস ইট ভ্যারিজ ইন এ সিমিলার ম্যানার। Its value is negative at low temperature but gradually increases to 0 and becomes positive at the temperature is increased. So the temperature at which the coefficient is 0 is called the Boyle temperature. B coefficient যখন 0 হবে সেই টেম্পারেচারটাকে আমরা বলবো Boyle's temperature, and that is represented by T suffix B.
So at this temperature, Boyle's law holds good over a wide range of pressure, provided the constants C, B, all are negligible. So thus at Boyle's temperature, B কিভাবে পাচ্ছি সেটা দেখ, একটা যদি আমি P এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলেই পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ তাহলে at this temperature Boyle's law holds good, তার মানে বিটা পাচ্ছি হচ্ছে DdP of PV করলে। তাহলে এখান থেকে আরেকটা হচ্ছে আমি কি পেয়েছি, যে PV equals to A equals to constant। আর রিয়াল গ্যাস নিয়ে ডিল করছি, তার মানে আমি ইকুয়েশন অফ স্টেট লিখবো ভ্যান ডার ওয়ালস। তাহলে P plus A by V square times V minus B equals to RT, that is Van der Waal, WALL নয়, Van der Waals equation of state for a real gas. A and B are Van der Waals constants. আচ্ছা, এটাকে যদি ভেঙে দিই তাহলে কি পাবো? PV minus PB plus A by V minus AB by V square is equals to RT, তাই তো? হ্যাঁ তাই তো? হ্যাঁ এই RTর জায়গায় আমি আবার PV বসাচ্ছি। না, RTর জায়গায় না, সরি, ভুল হয়েছে। আমি পিভিটাকে রেখে বাকিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি? PV is equals to RT plus PB minus A by V plus AB by V square. And we can write approximately V is equals to RT by P. এই V এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই এখানে, তাহলে কি পাবো? PV equals to RT plus PB minus A by RT times P plus AB by R square T square times P square। হলো? RTটাকে বাইরে রেখে দে, সামথিং টাইমস P প্লাস সামথিং টাইম P স্কোয়ার। বল কি লিখবো কোফিশিয়েন্ট গুলো? বি সি। হ্যাঁ, এখানে কত হবে? এখানে বি মাইনাস এ বাই 2t B মাইনাস A বাই RT আর এ বি বাই AB বাই R। ভেরিয়াল কোফিশিয়েন্টের ইকুয়েশনের সাথে তুলনা করছি। A প্লাস বিপি প্লাস সিপি স্কোয়ার প্লাস ডিপি কিউব প্লাস ডট 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 করে কি পেলাম? ফার্স্ট ভেরিয়াল কোফিশিয়েন্ট এটা হচ্ছে RT, বিটা হচ্ছে B মাইনাস A বাই RT and সিটা হচ্ছে AB বাই R স্কোয়ার T স্কোয়ার। এবার বয়েলস টেম্পারেচার কিভাবে বের করব? at temperature is equals to TB, what happens? our virial coefficient এর ভ্যালু যেন 0 হয়, therefore we have 0 equals to B minus A by RT, therefore Boyle's temperature is A by RB, very important expression. This equation gives the value of Boyle's temperature for gases obeying the Van der Waals equation of state
and clearly the boil temperature TB depends upon A আর B দুটোর উপরই, which are different for different gases. So hence boils temperature is different for different gases. For nitrogen এই টিবিটা হচ্ছে 50 ডিগ্রি, হাইড্রোজেন এটা হচ্ছে -169 ডিগ্রি, হিলিয়াম এটা হচ্ছে -254 ডিগ্রি। হ্যাঁ, কি কোশ্চেন ছিল? না কিছু না, ওটাই বলছিলাম যে ওটা তো বিআরসি এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে কেউ যদি পিভি ভার্সেস পি প্লট করে, এইটাই হচ্ছে এক টিবি, বয়েল টেম্পারেচার, এটা হচ্ছে অ্যাবাভ টিবি, আর এটা হচ্ছে বিলো টিবি। তাহলে ফার্স্টটা হচ্ছে আমি বিলো টিবিটা কি হয় দেখছি, বিলো টি লেস দেন টি। এখানে কি হয়, নেচারটা কি ডিসক্রাইব করছে এখানে? বিলো বয়েল টেম্পারেচার the value of PV first decreases, তার মানে স্লোপটা হচ্ছে বিটা হচ্ছে নেগেটিভ, উইথ ইনক্রিজ ইন প্রেসার, রিচেস আ মিনিমাম, কোথায় মিনিমাম? এইখানে, at a particular pressure and then begins to increase. This is because at high pressure the term, কোন কোন টার্মগুলো প্রিডমিনেন্ট হচ্ছে? সিপি স্কয়ার, ডিপি কিউব, এগুলো, ঠিক আছে? এই টার্মগুলোর জন্য এ আবার ইনক্রিজ করছে। এই টার্মগুলো প্রিডমিনেন্ট হলে আর পজিটিভ হলে দেন পিভি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেসার আফটার রিচিং আ মিনিমাম। দিস সাজেস্ট দ্য এক্সিস্টেন্স অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বিকজ অ্যাবাভ টিবি দ্য গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল। আচ্ছা, সেকেন্ড থেকে কি ইনফার করা যায়? অ্যাবাভ ফর টি গ্রেটার দেন টিবি, এখান থেকে ইনফারেন্সটা কি হবে? অ্যাবাভ বয়েল টেম্পারেচার জেনারেলি কি হবে? PV continuously increases with increases in P, and this is because the coefficient B is positive above boil temperature, and thus এই virial coefficient এর রাইট হ্যান্ড সাইডের এই টার্মটা কি হবে? B যদি পজিটিভ হয় তবে রাইট হ্যান্ড সাইডের পুরো টার্মটাই পজিটিভ হবে। So it now indicates that the intermolecular attraction is now less significant. আর 3 হচ্ছে at boil temperature T equals to T. यानी कि the product PV is almost constant for a long range of pressure, thus Boyle's law is obeyed over a wide range of pressures. So below the boil temperature the gases are highly compressible, and this suggests the existence of intermolecular attraction. Beyond boil temperature Boyle's law is obeyed and intermolecular attractions are less significant. সেই জন্য স্ট্রেট লাইন হয়েছে, আর ওই টি ইকুয়ালস টু টিবি তে অলমোস্ট একটা গোটা রেঞ্জ জুড়েই আমার বয়েলস ল ভ্যালিড হচ্ছে। সো একটা এক কথায় যদি আমি বয়েল টেম্পারেচারকে ডিফাইন করতে হয়, কি বলবো? বয়েল টেম্পারেচার ইজ দ্যাট টেম্পারেচার অ্যাবাভ হুইচ আ রিয়াল গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস অ্যান্ড ওবেজ বয়েলস ল। তাহলে ডেফিনেশনটা কি বলবো? বয়েলস টেম্পারেচার is that temperature above which the real gas behaves like an ideal gas and obeys Boyle's law.